ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার গায়ে কফি ঢেলে দিয়েছিস। তুই জানিস এই ড্রেসের দাম কত? তোকে বিক্রি করলেও তো এই ড্রেস কেনা যাবে না। তুই তাড়াতাড়ি করে আমার ড্রেস পরিষ্কার করে দে। জি ম্যাডাম, আমি আপনার ড্রেস পরিষ্কার করে দিতেছি। প্লিজ আপনি এভাবে চিৎকার করবেন না। আর আমি তো ইচ্ছা করে আপনার শরীরে কফি ফেলে দেই নাই, ভুল করে কোথাও যেন আমার পাটা লেগে পড়ে গেছে আপনার শরীরে। দেখ, মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না। তাড়াতাড়ি আমার ড্রেস পরিষ্কার করে দে, না হলে কিন্তু তোর শাস্তি হবে, তাও আবার সবার সামনে। মরিয়মের কথা শুনে সাগর তাড়াতাড়ি করে টেবিলের উপর থেকে টিস্যু বের করে পরিষ্কার করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরিষ্কার করার পরেও কফির দাগ লেগে আছে পোশাকে। সাদা পোশাক হওয়ার কারণে দেখা যাচ্ছে পুরোপুরিভাবে। এটা দেখে মরিয়ম বলতে লাগলো, তোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, কুত্তার বাচ্চা! তুই আমার সাথে এইসব করতেছিস? এই বলে মরিয়ম রেগে গিয়ে আবারও সাগরের গালে ঠাস ঠাস করে চড় মারলো। সাগর চুপচাপ দাঁড়িয়ে আছে, তার ভুল হয়েছে বলে বারবার মাফ চাইতেছে, কিন্তু মরিয়ম তাকে বারবার অপমান করতেছে। এইদিকে অফিসের সকল কর্মচারীরা মরিয়মের কেবিনের দিকে তাকিয়ে আছে। বাহির থেকে সবকিছুই দেখা যায়। মরিয়ম আবারও সাগরের উপরে চেঁচামেচি করতে লাগলো। বেশ কিছুক্ষণ চেঁচামেচি করে ওইখান থেকে বের হয়ে চলে আসলো বাহিরে। গাড়ি করে বাড়ির দিকে যেতে লাগলো। অন্যদিকে সাগর টেবিলটা পরিষ্কার করে এসে তার কেবিনে বসে পড়লো। বেশ কিছুক্ষণ কেবিনে বসে থাকার পর হঠাৎ তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বস কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মরিয়মের আব্বু বলতে লাগলো, কি ব্যাপার সাগর, কি হয়েছে? মরিয়ম নাকি তোমার সাথে চিৎকার চেঁচামেচি করেছে? তুমি কি করেছো তার সাথে যে সে তোমার সাথে চিৎকার চেঁচামেচি করছে? স্যার, আমি সত্যি কিছু করি নাই। আসলে ম্যাডাম কফি চাইছিল। আমি কফি নিয়ে যাওয়ার সময় হঠাৎ চেয়ারের সাথে ধাক্কা লেগে কফিটা ম্যাডামের গায়ে পড়ে যায়। এটার জন্য ম্যাডাম আমার সাথে এইভাবে চিৎকার চেঁচামেচি করেছে। তবে আমি ম্যাডামের কাছে মাফ চেয়ে নিয়েছি। ম্যাডাম তারপরেও আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আচ্ছা সাগর, তুমি কষ্ট পেও না। মেয়েটা বিদেশ থেকে এসেছে তো, যে এত কিছু বোঝে না, তাই আর কি হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। তুমি তাহলে এখন কাজ করো, আমি মরিয়মকে বুঝিয়ে বলতেছি। এই বলে মরিয়মের আব্বু কলটা কেটে দিল। অন্যদিকে সাগর তার কেবিনে বসে কাজ করতে লাগলো। কাজ করতে করতে দুপুর হয়ে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজ করতেছে, এমন সময় মরিয়ম আসলো অফিসে। চুপচাপ তার আব্বুর কেবিনে গিয়ে বসে পড়লো। বেশ কিছুক্ষণ পর দুজন বায়ার আসলো। সাগর দুজন বায়ারকে কফি দিয়ে চলে গেল। কফি খাওয়ার পর দুইজন বায়ার কাজের ব্যাপারে কথা বলতে লাগলো। হঠাৎ মরিয়ম রেগে গিয়ে বলতে লাগলো, আপনি কি এগুলো দুধ কলা পেয়েছেন নাকি, যে যখন তখন দাম কমিয়ে আপনারা মাল নিয়ে যেতে পারবেন? আগে আপনারা আমার আব্বুর সাথে দাম কমিয়ে নিয়ে যেতে পারছেন, কিন্তু এখন আমার কাছ থেকে দাম কমিয়ে নিয়ে যেতে পারবেন না। যেই রেট আমি বলেছি ওই রেট যদি নিতে চান তাহলে নিতে পারেন, আর না নিতে চান তাহলে বিদায় হন। দেখেন, আপনি আমাদের সাথে এইরকম খারাপ ব্যবহার করতে পারেন না। এরকম খারাপ ব্যবহার করলে আমরা আপনার কোম্পানির সাথে কোনো ডিল করব না। আপনার আব্বু যথেষ্ট সম্মানজনক মানুষ। আমাদের অফিস থেকে মাল নিয়েছেন, কখনো আপনার আব্বু আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন নাই। একেবারে শুরু থেকে মাল নেওয়া শুরু করেছিলাম, আর আপনি এসে আজকে প্রথমেই আমাদের সাথে তর্ক বিতর্ক করছেন। আপনাদের অফিস থেকে মাল নেব না। এই বলে বায়াররা ওইখান থেকে চলে গেল। এদিকে ম্যানেজার মরিয়মের কেবিনের ভিতরে প্রবেশ করে বলতে লাগলো, ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি জানেন ওনাদের সাথে আমাদের কত বড় ডিল হওয়ার কথা ছিল? প্রায় 400 কোটি টাকার ডিল হওয়ার কথা ছিল, আর আপনি তাদের পুরো কথা না শুনেই তাদের সাথে ঝগড়া করলেন। বস যদি জানতে পারে তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি, তবে এই ব্যাপারটা আব্বুকে জানানোর দরকার নেই। আমি তাদের সাথে বিষয়টা হ্যান্ডেল করতেছি। মরিয়মের কথা শেষ হতে না হতে ওই পাশ থেকে মরিয়মের আব্বুর কল চলে আসলো। মরিয়ম কোনো রকম কলটা রিসিভ করে কানের কাছে নিতেই তার আব্বু বলতে লাগলো, তোকে অফিসে বসিয়েছি এই রকম কাজ করার জন্য নাকি? 400 কোটি টাকার কাজ আমি নিয়েছিলাম, আর তুই সব কিছু শেষ করে দিয়েছিস। তোর এই জায়গায় থাকার দরকার নেই, তুই চলে যাবি দেশে। মরিয়মের আব্বু এসব কথাবার্তা বলতেছে। এদিকে মরিয়ম কি বলবে বুঝতে পারতেছে না, চুপচাপ কথাগুলো শুনতেছে। এমন সময় মরিয়মের আব্বু আবারও বলতে লাগলো, তুই ফোনটা তাড়াতাড়ি সাগরের কাছে নিয়ে দে, আমি সাগরের সাথে কথা বলতেছি। তার ফোন বন্ধ, তাড়াতাড়ি যা। ম্যানেজার সাহেব, এই নিন ফোনটা, একটু মিস্টার সাগরকে দিয়ে আসেন। ম্যানেজার সাহেব তাড়াতাড়ি করে চলে আসলো। সাগরের কাছে ফোনটা দিতেই ওই পাশ থেকে মরিয়মের আব্বু বলতে লাগলো, সাগর, আমরা যে 400 কোটি টাকার প্রজেক্টের কাজ পেয়েছিলাম, ওই কাজটা ভুল করে মরিয়ম
তাদের সাথে ঝগড়া করে কাজ বরবাদ করে দিয়েছি। তুমি একটু বায়ারদের সাথে কথা বলো। আমি জানি তুমি কথা বললে তারা আবারও ফিরে এসে কাজ দেবে। আচ্ছা স্যার, আমি দেখতেছি কি করা যায়। ম্যাডাম তাদের সাথে অনেক চিৎকার চেঁচামেচি করেছে, তারা রাগে বের হয়ে গেছে, বলেছে যে আর এই কোম্পানিকে কাজ দিবে না। হ্যাঁ ম্যানেজার সাহেব আমাকে সব কিছু বলেছে। তুমি একটু দেখো কি করা যায়। আমি জানি তুমি একমাত্র তাদেরকে ফিরিয়ে আনতে পারবে। সাগর তার বসের সাথে এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এইসব কথাবার্তা চলার পর ফোনটা কেটে দিয়ে বায়ারকে ফোন দিল। ওই পাশ থেকে কলটা রিসিভ করেই বলতে লাগলো, মিস্টার সাগর, আমরা আপনাদের কোম্পানির সাথে আর কখনো ডিল করব না। এত বছর ধরে আপনাদের কোম্পানির সাথে কাজ করে এসেছি। আজ পর্যন্ত মিস্টার ফরিদ সাহেব আমাদের সাথে মাথা উঁচু করে কথাও বলে নাই। আর আজকে এখানে ফরিদ সাহেবের মেয়ে আমাদেরকে অপমান করেছে। আমরা এই অপমানের সাজা তাকে দিয়ে দিব। স্যার প্লিজ এমনটা করবেন না, এবারের মতো আমাকে বিশ্বাস করে আবার আসেন, আর কখনো আপনারা অপমানিত হবেন না। আমি বসের হয়ে আপনার কাছে মাফ চাইতেছি, প্লিজ স্যার আপনি মাফ করে দেন। মাফ করতে পারি, তবে আর কোনোদিন যদি আমাদের সাথে এরকম ব্যবহার করে তাহলে আমরা আপনাদের কোম্পানিকে মাটির সাথে বালুর সাথে মিশিয়ে ফেলবো। আশা করি আপনারা আমাকে খুব ভালো করেই চেনেন। এই কোম্পানিটা এতদূর নিয়ে আসার পেছনে আমার হাত আছে, আপনি বেশ ভালো করেই জানেন, কারণ আপনি সেই শুরু থেকে কাজ করছেন এই অফিসে। হ্যাঁ স্যার, আমি জানি। আপনি আবার একটু ফিরে আসেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে আর কেউ অপমান করবে না। এই বলে সাগর কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর দুজন বায়ার আবারও চলে আসলো অফিসে। বসে বসে সাগরের সাথে কথা বলতেছে। এদিকে মরিয়ম রেগে আগুন হয়ে গেছে আর মনে মনে বলতেছে, আমি এই অফিসের বস, আর আমার সাথে তারা মিটিং করে না। সামান্য একটা কর্মচারীর সাথে তারা মিটিং করতেছে। আজকে ওরা যাক, এরপর এই কর্মচারীর বিচার আমি করে ছাড়বো। বায়াররা মিটিং কনফার্ম করে চলে আসলো মরিয়মদের অফিস থেকে। এদিকে সাগর বসে আছে। এমন সময় মরিয়ম এসে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার সাগর, আপনি একটু আমার কেবিনে আসেন তো, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জি ম্যাডাম, আসতেছি। আপনি আপনার কেবিনে যান, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি ফাইলটা রেডি করে। আর ওনারা আমাদের প্রোডাক্ট নিতে রাজি হয়েছে, অনেক টাকার প্রোডাক্ট নিবে ওরা। আর ম্যাডাম প্লিজ ওদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি হয়তো নতুন এই অফিসে, তাই আপনি জানেন না কিভাবে কি করতে হয়। আপনি একটু আপনার আব্বুকে জিজ্ঞেস করবেন, দেখবেন আপনার আব্বু আপনাকে বলে দিবে কিভাবে কি করতে হয়। হয়েছে, আমাকে এত কিছু শেখাতে হবে না। তোমাকে যেটা বলেছি সেটা করো। তাড়াতাড়ি আমার কেবিনে আসো। আমি আমার কেবিনে গেলাম। এই বলে মরিয়ম চলে গেল তার কেবিনে। এদিকে সাগর ফাইলটা রেডি করে মরিয়মের কেবিনে চলে আসলো। এসে দেখে মরিয়ম হাতে একটা ছুরি নিয়ে বসে আছে। ছুরিটা দেখে সাগর কিছু বলল না। সাগর টেবিলের উপর ফাইলটা রেখে যেই চলে আসতে যাবে, এমন সময় মরিয়ম সাগরকে ডাক দিল আর বলতে লাগলো, মিস্টার সাগর, আপনি এদিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। সাগর মরিয়মের কিছুটা সামনে যেতেই মরিয়ম চট করে সাগরের হাত ধরে তার হাতে থাকা ছুরিটা দিয়ে সাগরের হাতে আঘাত করতে লাগলো। সাগরের হাত থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। সাগর মরিয়মের চোখের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সাগরের হাত থেকে অনেকটুকু রক্ত বের হয়ে গেছে। তার মাথা বারবার চক্কর দিয়ে উঠতেছে। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে তার ক্ষতস্থানে হাত দিয়ে চাপ দিয়ে ধরে যেই চলে আসতে যাবে, এমন সময় মরিয়ম সাগরের শার্টের পিছনের কলার টেনে ধরলো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? তোর জন্য বারবার আমি অপমানিত হই। আজকে তো তোকে আমি এমন অবস্থা করব যাতে তুই আর এই অফিসে আসতেই না পারিস। তুই আমার আব্বুর কাছে আমাকে অপমানিত করেছিস, বায়ারদের কাছে তুই আমাকে অপমানিত করেছিস। এটার শাস্তি তোকে আমি এখন দেব। ম্যাডাম প্লিজ ছেড়ে দেন আমাকে, হাত থেকে প্রচুর রক্ত পড়তেছে। এখন যদি আমি হাসপাতালে না যাই তাহলে আমার কি হবে এটা আমি নিজেও জানি না। তুই মরে যা, তুই মরে গেলেও তো আমার জন্যই ভালো হবে। তোর মতো বিষের কাঁটা আমাকে আর ফুটাতে পারবে না। ম্যাডাম এতিমের উপর এইভাবে অত্যাচার করতেছেন? আচ্ছা করেন, যদি মরে যাই তাহলে আপনার আব্বুকে আর অফিসের কিছু লোকদেরকে বলবেন যে একটা জায়গায় কবর দিয়ে আসার জন্য। আমার তো আর কেউ নেই যে আমাকে কবর দিবে। সাগরের কথা শুনে মরিয়ম সাগরের শার্টের কলার ছেড়ে দিল, কিন্তু সাগর সেই জায়গা থেকে একটুকুও সামনে এগিয়ে গেল না। আর 2-3 মিনিট এইভাবে দাঁড়িয়ে থাকার পর চট করে মাটিতে লুটিয়ে পড়ল সাগর। কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ম্যানেজার তাড়াতাড়ি করে পাশের কেবিন থেকে চলে আসলো। মরিয়মের কেবিনে এসে দেখে পুরো কেবিন রক্তাক্ত অবস্থা হয়ে আছে। ম্যানেজার নিচের দিকে তাকাতেই দেখতে পেল সাগর মাটিতে পড়ে আছে, তার হাত থেকে এখনো রক্ত পড়তেছে।
ওইটা দেখে ম্যানেজার বলতে লাগলো, ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি জানেন এই ছেলেটা এতিম, তার এত বড় ক্ষতি করলেন আপনি? আপনার বাবার টাকা আছে বলে এতই অহংকার করবেন? ছি ম্যাডাম, ছি। আপনাকে ভালো ভেবেছিলাম আর আপনি এরকম করলেন। সামান্য একটা এতিম ছেলেকে আপনি এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি এইদিকে আসো। ম্যানেজারের কথা শুনে কয়েকজন কর্মী তাড়াতাড়ি করে চলে আসলো। মরিয়মের কেবিনে এসে দেখে সাগর মাটিতে পড়ে আছে, তার হাত থেকে রক্ত পড়তেছে এখনো। ম্যানেজার তার পকেট থেকে রুমালটা বের করে তাড়াতাড়ি সাগরের হাত বেঁধে দিল, যাতে আর রক্ত না বের হতে পারে। সবাই মিলে ধরাধরি করে নিয়ে চলে আসলো নিচে। ম্যানেজার গাড়িতে উঠিয়ে তাড়াতাড়ি করে ম্যানেজার সাগরকে নিয়ে চলে আসলো হাসপাতালে। ডাক্তার সাগরের এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি করে ভর্তি করিয়ে দিল। হাতের যে ক্ষতস্থান আছে সেই ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বাইরে বের হয়ে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইমার্জেন্সি 4 ব্যাগ বি নেগেটিভ রক্তের ব্যবস্থা করেন। আমাদের এখানে 1 ব্যাগ রক্ত ছিল, আমরা এটা দিয়েছি। আধা ঘন্টার ভিতরে যদি রক্ত না পাওয়া যায় তাহলে ছেলেটাকে বাঁচানো যাবে না। আর ছেলেটার এই রকম অবস্থা কে করেছে? সে কি মানুষ নাকি জানোয়ার ছিল? এক জায়গায় কতবার ছুরি আঘাত করেছে। আচ্ছা স্যার, আমি দেখতেছি। আর যে আঘাত করেছে সে হচ্ছে আমাদের অফিসের বস। একটুর আগে কিন্তু এরকম করবে এটা কখনো আশা করি নাই। যাই হোক, এখন তাড়াতাড়ি আপনারা রক্তের ব্যবস্থা করেন। রক্ত যদি না পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন ছেলেটার শরীরের অবস্থা কি হতে পারে। আর ছেলেটার পরিবারকে খবর দেন। এই সময় ছেলেটার পরিবার পাশে থাকলে আরও বেশি ভালো হবে। আসলে স্যার, এই ছেলেটা হচ্ছে এতিম, তাকে আমরা সবাই খুবই পছন্দ করি আর সে খুবই ভালো একটা ছেলে। যাই হোক, আরও অনেক কথা আছে, এখন আমি রক্তের ব্যবস্থা করি গিয়ে। আপনি রক্তটা দিতে থাকেন, আমি অফিসে যাচ্ছি। দেখি আধা ঘন্টার মধ্যে একটা না একটা রক্তের ব্যবস্থা করেই ফেলব। ম্যানেজার এইসব কথাবার্তা বলে চলে আসলো অফিসে। এসে দেখে মরিয়ম কয়েকজন অফিসের কর্মচারীর সাথে রাগারাগি করতেছে। এটা দেখে ম্যানেজার কিছুটা রেগে গিয়ে মরিয়মকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার মতো অফিসের বস থাকার চাইতে না থাকাই ভালো। আর আমরা আপনার অফিসে চাকরি করি বলে যে আপনি আমাদের যা ইচ্ছে তাই বলতে পারেন তা না। আমাদেরও জীবন আছে, আমরাও মানুষ। ঠিক আপনার মতো আমরা গরু ছাগল না যে আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। আর সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, তোমাদের মধ্যে থেকে বি নেগেটিভ রক্তের গ্রুপ কার? তোমরা তাড়াতাড়ি একটু বলো। যদি এখানে না পাই তাহলে অন্যান্য মেডিকেল হাসপাতালেও দেখতে হবে। জি স্যার, আমাদের 4 জনের বি নেগেটিভ রক্তের গ্রুপ। আমরা রক্ত দিতে রাজি আছি। আমরা সাগরকে বাঁচাবো। চলেন স্যার আমাদেরকে নিয়ে। আর এই অফিসে চাকরি করার প্রয়োজন মনে করি না। জীবনে বেঁচে থাকলে রিক্সা চালিয়েও খাওয়া যাবে। কাল থেকে আমরা রিক্সা চালাবো। তারপরেও এই ডাইনির অফিসে কাজ করবো না। ভালো ভালো পড়াশোনা দেই তো, তার জন্য এই ডাইনি আমাদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। এই বলে কর্মীগুলো ম্যানেজারের সাথে চলে আসলো হাসপাতালে। 4 জন 4 ব্যাগ রক্ত দিয়ে দিল। সাগরের এখনো জ্ঞান ফিরে নাই, রক্ত যাচ্ছে এখনো। রক্ত দেওয়া শেষ হতেই ম্যানেজার কর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা এখানে কিছুক্ষণ শুয়ে থাকো আর এই নাও কিছু টাকা। বাইরে থেকে ডাবার ভালো কিছু জিনিস খেয়ে নিও। রক্ত দিয়েছ, শরীরটা এখন হয়তো ক্লান্ত লাগবে। স্যার, টাকা লাগবে না। আমরা একটা মানুষের জীবন বাঁচিয়েছি, এটাই অনেক। আর আপনি বসকে ফোন দিয়ে জানান, যদি বস আবার আমাদের অফিসে ফিরে আসে তাহলে আমরা চাকরি করব। আর যদি না ফিরে আসে, তার মেয়েকে যদি অফিসের বস বানিয়ে রাখে, তাহলে আমরা আর চাকরি করবো না। এখন ফোন দেওয়া যাবে না, এখন স্যার ব্যস্ত আছেন। আমি রাতের বেলা কল দিব। রাতের বেলা বস বাসায় থাকে আর ফ্রি থাকবে হয়তো সেই সময়। আর তোমরা এখন বাসায় চলে যাও, অফিসে যাওয়ার দরকার নেই। 2-3 দিন রেস্ট করো, পরে আমি দেখি বস কি করে। তার কোম্পানি যদি বাঁচাতে চায় তাহলে তোমাদের আর সাগরকে অবশ্যই প্রয়োজন হবে। আর যদি বাঁচাতে না চায় তাহলে কোম্পানি গুল্লায় যাক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কর্মীগুলো কিছুক্ষণ শুয়ে থেকে চলে গেল। এইদিকে ম্যানেজার সাগরের পাশে বসে আছে। এমন সময় ডাক্তার আসলো, ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কোনো চিন্তা করবেন না। আর অবস্থা এখন কিছুটা ভালো হয়েছে। রক্তশূন্যতা আস্তে আস্তে কমিয়ে আসছে। তবে এখানে একজন মানুষ থাকলে খুব ভালো হতো আর খেয়াল রাখার জন্য। ডাক্তার, নার্সের প্রয়োজন হলে নার্স রেখে দেন। একজনের জায়গায় 2 জন রাখেন, যাতে কোনো সমস্যা না হয়। টাকা আমি দিব। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। ততক্ষণ আপনি এখানে বসে থাকেন। ডাক্তার বসে রইল। অন্যদিকে মরিয়ম আর অফিসে না থেকে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। মরিয়মকে আসতে দেখে বলতে লাগলো, কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি অফিস থেকে? আর তোকে এই রকম দেখাচ্ছে কেন? তোর কি হয়েছে? অফিসে আবার কিছু করেছিস নাকি কাউকে? মরিয়ম কিছু না বলেই সোজা চলে গেল তার রুমে।
ফ্রেশ হয়ে বসে আছে। এদিকে মরিয়মের আম্মু ফোন দিল মরিয়মের আব্বুর কাছে। মরিয়মের আম্মুর কল পেয়ে ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি হঠাৎ এই সময় কল দিয়েছো? কিছু দরকার নাকি? দরকার তো আমার না, দরকার তো হচ্ছে তোমার। একটু অফিসে ম্যানেজারকে ফোন দিয়ে জিজ্ঞেস করো তো তোমার মেয়ে কি করেছে। সে কিছুক্ষণ আগে বাসায় চলে এসেছে, মনে হয় অফিসে কিছু একটা করে এসেছে। আচ্ছা, আমি ফোন দিতেছি, দেখতেছি কি হয়েছে অফিসে। এই বলে মরিয়মের আব্বু কলটা কেটে দিয়ে ফোন দিল ম্যানেজারের কাছে। ম্যানেজার তার বসের কল পেয়ে সাথে সাথে কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, স্যার আপনি ফোন দিয়েছেন, ভালো হয়েছে। আমি ভেবেছিলাম রাতের বেলা আপনাকে কল দিব, এখন আপনি নিজেই কল দিয়েছেন। কল দিলাম জরুরি দরকারে। অফিসে কি হয়েছে? মরিয়ম কি কাউকে কিছু করেছে নাকি? কাউকে আবার কিছু করেছে নাকি আপনি জিজ্ঞেস করতেছেন? আপনার মেয়ে তো মৃত্যুর অবস্থায় পাঠিয়ে দিয়েছে সাগরকে। একটা এতিম ছেলের উপরে এইভাবে অত্যাচার করেছে, আমার এখন কান্না আসতেছে। আমি এত বছর কার অফিসে চাকরি করলাম? আপনাকে স্যার আমরা ভালো ভাবতাম, কিন্তু আপনার মেয়ে যে এরকম হবে এটা কখনোই আশা করি নাই। মানে সাগরের কি হয়েছে? আর তুমি কোথায় আছো? আর কে মেডিকেল হাসপাতালে আছি, 218 নম্বর কেবিনে। সাগরের শরীরে এখনও রক্ত চলছে, প্রায় 5 ব্যাগ রক্ত লাগতেছে তার শরীরে দেওয়ার জন্য। আপনি যদি সময় পান তাহলে একবার দেখে যান ছেলেটাকে। এতিম ছেলে তো, তাই আর কি কেউ গুরুত্ব দেয় না। এই ছেলেটা যদি না থাকতো তাহলে আপনার কোম্পানি এতদিনে এত বড় হতো না। অক্লান্ত পরিশ্রম করে এসেছে ছেলেটা, আর আজকে বাইরদের সাথে কথা বলে অনেক বড় একটা প্রজেক্ট আনলো। সেই প্রজেক্ট আপনার মেয়ে প্রথমেই রিজেক্ট করে দিয়েছিল, পরে তো আশা করি আপনি জানেন কি হয়েছে। আচ্ছা, আমি সন্ধ্যার দিকে আসতেছি, একটা মিটিংয়ে আছি তো, মিটিংটা শেষ করে আসতেছি। ঠিক আছে, আপনি আসেন তাহলে, আমি এখানেই আছি। এই বলে ম্যানেজার কলটা কেটে দিল। অন্যদিকে মরিয়মের আব্বু মিটিং শেষ করে চলে আসলো বাসায়। এসে দেখে মরিয়ম চুপচাপ বসে টিভি দেখতেছে। মরিয়মের আব্বু মরিয়মের সামনে গিয়ে ঠাস ঠাস করে মরিয়মের গালে চড় মেরে দিল 2টা। এটা দেখে মরিয়মের আম্মু বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার মেয়ের গালে এইভাবে চড় মারলে কেন? আমার মেয়ে কি অপরাধ করেছে যে তুমি এইভাবে চড় মারলে? এইভাবে চড় মারছি জরুরি কারণে। তোমার মেয়ে জানো কি করেছে? আমার অফিসটা ধ্বংস করে দেওয়ার জন্য নেমেছে। এমনকি আমার অফিসের একজন কর্মী, তার হাতের অবস্থা এমন করেছে যে একই জায়গায় বারবার ছুরির আঘাত করেছে। ছেলেটা এতিম, সে সেই প্রথম থেকে আমাদের অফিসটাকে এত বড় করে নিয়ে এসেছে তার ট্যালেন্টেড এবং অন্যান্য জিনিসের মাধ্যমে। আর তোমার মেয়ে কিনা সেই ছেলেটার সাথেই এই রকম করলো। ছেলেটা যদি মারা যেত তাহলে আমি অফিসের কর্মীদের কি জবাব দিতাম? তোমার মেয়েকে অফিসে পাঠিয়ে আমি অনেক বড় ভুল করেছি। কালকে থেকে যাতে তোমার মেয়ে আর অফিসে না যায় আমার। আর শোন, তুই এই মাসে 18 দিন গিয়েছিস, এই 18 দিনের টাকা আমি তোকে দিয়ে দিতেছি। কাল থেকে তুই আর অফিসে যাবি না। আর তোর মতো মেয়ে আমার দরকার নেই। তোর যেখানে ইচ্ছা সেখানে চলে যা। এই বলে মরিয়মের আব্বু চলে আসলো উপরে, ড্রেস চেঞ্জ করে আবারও নিচে এসে গাড়িটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে মরিয়মের আম্মু মরিয়মকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মরিয়ম, তুই যেই কাজটা করেছিস সেটা একদম ঠিক করিসনি। তুই জানিস ওই ছেলেটা তোর বাবার জন্য কি কি করেছে? তোর বাবাও মৃত্যুর শয্যায় ছিল, তোর বাবাকে রক্ত দিয়ে ওই ছেলেটা বাঁচিয়েছে। সে এতিম, তার তো কেউ নেই। সে এখন যদি মরে পড়ে থাকে বাড়িতে, তাহলে তাকে দেখার মতো কেউ থাকবে না। তার লাশটা যে বাড়ি থেকে বের করে নিয়ে এসে কবর দিবে, সেই রকম মানুষও নেই। তুই কেন এমন করিস বলতো? তোর বাবার টাকা আছে বলে কি তুই এমন করিস? মারে, এই দুনিয়ায় টাকা দিয়ে হয়তো চলা যায়, কিন্তু পরকালে কখনোই এই টাকা তোর মূল্য দিবে না। তুই মানুষের সাথে কেমন ব্যবহার করিস, মানুষের সাথে কিভাবে চলাচল করিস, মানুষটা কি কিভাবে এই আচার ব্যবহার তোর পরকালে হিসাব হবে। এই টাকা হিসাব হবে না। যাই হোক, তোকে বুঝিয়ে কোনো লাভ হবে না। আমি তাহলে এখন গেলাম। এই বলে মরিয়মের আম্মু চলে গেল রুমে। এদিকে মরিয়ম চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মরিয়ম তার রুমে এসে সোজা চলে গেল ওয়াশরুমে। শাওয়ারটা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে আর মনে মনে বলতেছে, আমি মনে হয় সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছি।
যদি অন্যায় না করতাম তাহলে তো এরকম কেউ আমাকে বকা শোনাতো না। আর ছেলেটা তো আমাকে ভালোই করতেছে। ছেলেটার জীবন এইভাবে আমি শেষ করে দিতে চেয়েছিলাম। আম্মু ঠিকই বলেছে, অহংকার করে কি লাভ হবে, পরকালে তো এই অহংকারের শাস্তি পেতেই হবে। আমাকে এখন ভালো হতে হবে, আমি এখন ভালো হব, আর কারো কোনো ক্ষতি করব না। মরিয়ম এসব কথা চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করতেছে। বেশ কিছুক্ষণ এরকম ভাবে চিন্তা ভাবনা করার পর শাওয়ারের নিচ থেকে চলে আসলো তার রুমের ভিতরে। ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে মরিয়মের আব্বু চলে আসলো হাসপাতালে। সাগরকে যে কেবিনে রাখা হয়েছিল সেই কেবিনে চলে গেল। গিয়ে দেখে দুজন নার্স আর ম্যানেজার কি যেন কথা বলতেছে। ম্যানেজার তার বসকে দেখে বলতে লাগলো, স্যার দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন। মরিয়মের আব্বু ভিতরে চলে গেল। সাগরের মাথার কাছে দাঁড়িয়ে সাগরের দিকে ভালোভাবে কয়েক পলক তাকিয়ে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ম্যানেজার, সাগরের কি এখনো জ্ঞান ফেরে নাই? আর ডাক্তার কি বলেছে, তার জ্ঞান কখন ফিরবে? ডাক্তার তো বলেছে কয়েক ঘন্টার মধ্যে তার জ্ঞান ফিরে যাবে। প্রায় অনেকক্ষণ তো হয়ে গেছে, এখনও জ্ঞান ফিরে নেই। হয়তো আরও কিছু সময় লাগবে, এরপরে জ্ঞান ফিরবে। ও আচ্ছা, সাগরকে দেখার জন্য এই দুইজন নার্স রেখেছো? জি স্যার, ওনাদের দুজনকে এখানে রেখেছি কারণ সাগরের কখন জ্ঞান ফিরবে কে জানে। আর আমি তো এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, বাসায় যেতে হবে। তাই আর কি ডাক্তারকে বলে ওদের দুজনকে এখানে রেখে দিয়েছি। যা টাকা দেওয়ার আমি দিব। তুমি টাকা দিবে কেন? যেহেতু আমার মেয়ে এরকম করেছে, তোমার টাকা দেওয়ার প্রয়োজন হবে না। সব টাকা অফিস থেকে বহন করা হবে। সরি স্যার, আমি আর চাই না আপনাদের অফিস থেকে কোনো কর্মীর অসুস্থতার টাকা দেওয়া হোক। টাকা দরকার পড়লে আমার চলে যাক, তারপরেও আমি মানুষজনকে বাঁচাবো। আপনার মেয়ে যেদিন ভালো হবে সেই দিন আমি মনে করব যে আপনাদের অফিস থেকে টাকা নেওয়া এখন প্রয়োজন হবে। তখন আমি আপনাদের অফিস থেকে টাকা নিয়ে ওই অসুস্থ লোকটাকে দিব, এর আগে দিব না। ম্যানেজার এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর মরিয়মের আব্বু বলতে লাগলো, আচ্ছা, তাহলে আমি এখন বাসায় চলে যাই। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কল দিয়ে জানাবে, আমি আবার চলে আসব। আর নার্স, আপনারা এই ছেলেটারে একটু খেয়াল রাখবেন। এই ছেলেটা যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে একটু দেখবেন। ওনার কোনো কিছুই হবে না। আমরা তো নার্স, মানুষকে সেবা দেওয়ার জন্যই তো এখানে আছি। ওনার পর্যাপ্ত পরিমাণে দেখাশোনা করব। আপনারা চলে যান। নার্স এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর মরিয়মের আব্বু আর ম্যানেজার চলে গেল দুজন দুজনের বাসায়। রাত 11:15 এমন সময় সাগরের জ্ঞান ফিরল। সাগরের জ্ঞান ফিরতেই নার্স বলতে লাগলো, নড়াচড়া করবেন না বেশি। এভাবে শুয়ে আছেন, এভাবেই শুয়ে থাকবেন। আপনার এখনও রক্ত চলাচল করতেছে। আমাকে এখানে কে নিয়ে এসেছে আপনারা একটু বলতে পারবেন? বললে খুবই ভালো হতো। দেখে তো মনে হলো অফিসের ম্যানেজার আপনাকে নিয়ে এসেছে। তবে বিকেলবেলায় সেই অফিসের বসও মনে হয় এসেছিল। তখন ম্যানেজার বসের সাথে ঝগড়া করছে। ও আচ্ছা, আমার রক্ত চলাচল শেষ হলে আমি কি বাসায় চলে যেতে পারবো? আজকের রাত এখানেই থাকতে হবে আপনাকে, কালকে আপনি যেতে পারেন। আচ্ছা, আপনি একটু ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। আমি ডাক্তারের সাথে কথা বলবো রিলিজ দেওয়ার জন্য, যাতে আমি সকাল সকাল এই হাসপাতাল থেকে বের হতে পারি। আর হাসপাতালে বিল তো দেওয়া হয় নাই, আমি বিলটাও দিয়ে যাব। আচ্ছা, আপনি শুয়ে থাকেন, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসতেছি। ডাক্তার এখনো মনে হয় যায় নাই। এই বলে একজন নার্স ওইখান থেকে চলে আসলো ডাক্তারের কেবিনে। এসে দেখে ডাক্তার রেডি হচ্ছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। নার্স ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডাক্তার সাহেব, আপনাকে ওই রোগীটা ডাকছে, আপনি একটু দেখা করে আসেন তো। আচ্ছা চলো, তার যেহেতু জ্ঞান ফিরেছে একবার দেখা করে এরপর যাই। কালকে সকালে এসে যদি পরিবর্তন দেখি তাহলে তাকে রিলিজ দিয়ে দিব। হ্যাঁ ডাক্তার, চলেন তাহলে। ডাক্তার চলে আসলো তার কেবিন থেকে সাগরের কেবিনে। এসে দেখে সাগর এখনো শুয়ে আছে, রক্ত চলাচল করতেছে। ডাক্তার সাগরকে দেখা শেষ করে বলতে লাগলো, এখন প্রায় অনেকটা সুস্থ আছেন আপনি। কালকে সকালে এসে আপনাকে রিলিজ দিয়ে দিব। কালকে সকালে রিলিজ দিতে হবে না আপনার, এসে আপনি এখন দিয়ে যান। আমি বিল পরিশোধ করে দিতেছি। আমি কালকে সকালবেলা 7টার দিকে এখান থেকে চলে যাব। যে আপনাকে ভর্তি করেছে তার সাইন ছাড়া তো আমি আপনাকে ছাড়তে পারি না। সে আপনাকে নিয়ে এসেছে, তার সাইন লাগবে আপনাকে ছাড়ার জন্য। উনি হচ্ছে আমাদের অফিসের ম্যানেজার, ওনার সাইনের প্রয়োজন হবে না। আর আমি তো আপনাদের টাকা না দিয়ে যাচ্ছি না, আমি তো টাকা দিয়ে এরপরে যাচ্ছি। তা ঠিক আছে,
তবে তার সাইনের প্রয়োজন অবশ্যই হবে। আপনি তো বেশ ভালো করেই জানেন যে একটা রোগী আমরা হাসপাতালে ভর্তি করলে তার সকল দায়িত্ব আমাদের কাছে পড়ে। এরপর যখন তাকে রিলিজ দিব তখন সেই লোকের হাতের আপনাকে বুঝিয়ে দিতে হবে। আমি তো আপনাকে বলতেছি সেই লোকের কাছে আমাকে বুঝিয়ে দিতে হবে না। আমি এখন পরিপূর্ণ সুস্থ আছি। আপনারা প্লিজ আমাকে রিলিজ দেন। এই বলে সাগর যেই উঠতে যাবে এমন সময় ডাক্তার বলতে লাগলো, আচ্ছা, আমি রিলিজ দিয়ে যাচ্ছি। আপনি যাওয়ার সময় নিচে টাকাগুলো জমা দিয়ে এরপর যাবেন। আচ্ছা, আপনি রিলিজ দেন, আমি টাকা নিচে পাঠিয়ে দিতেছি বিকাশের মাধ্যমে। আচ্ছা, তাহলে আপনি পাঠিয়ে দেন, আমি রিলিজ দিয়ে দিতেছি। সাগর তার ফোন থেকে টাকা পাঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ডাক্তার সাগরকে রিলিজ দিয়ে দিল। এদিকে সাগর সারা রাত থেকে পরের দিন সকাল হতেই তাড়াতাড়ি করে চলে আসলো বাসায়। অন্যদিকে ম্যানেজার সকাল 10টায় হাসপাতালে গিয়ে দেখে সাগর নেই। সাগরকে না দেখতে পেয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডাক্তার, কালকে না একটা পেশেন্ট ভর্তি করিয়ে দিয়ে গেলাম, সে কোথায় গেছে? তাকে তো তার কেবিনে দেখতে পাচ্ছি না। আপনি তাকে তার কেবিনে দেখবেন কিভাবে? সে তো সেই সকাল 7টার দিকে এখান থেকে চলে গেছে, আর গতকালকে রাতেই হাসপাতালের বিল পরিশোধ করে দিয়েছে সব। আপনি আমাকে একটা ফোন দিতে পারতেন। তার শরীরের কন্ডিশন কেমন ছিল? ভালো হয়েছিল তো? হ্যাঁ, তার শরীরের কন্ডিশন খুবই ভালো ছিল। এটার জন্য আমি রিলিজ দিতে বাধ্য হয়েছিলাম, আর সেও অনেক জোরাজোরি করছিল, তাই আর কি রিলিজ দিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা, বেশ ভালো করেছেন। এই বলে ম্যানেজার ওইখান থেকে সোজা চলে গেল অফিসে। অন্যদিকে সাগর বাড়িতে গিয়ে অফিসের জন্য কোনো রকম রেডি হয়ে চলে আসলো একটা হোটেলে। 2টা রুটি খেয়ে আবার অফিসের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো অফিসে। সাগরকে দেখে ম্যানেজার বলতে লাগলো, সাগর, তুমি এই অসুস্থ শরীর নিয়ে অফিসে এসেছো কেন? বাসায় চলে যাও, বাসায় গিয়ে রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন। আমার রেস্টের প্রয়োজন নেই স্যার, আর আমি এখন ভালো আছি। এখন আর আমার কোনো সমস্যা নেই, আমি এখন কাজ করতে পারবো। আর এই মাস শেষ হলে আমি এখান থেকে চাকরিটা ছেড়ে দিব। আচ্ছা, এটা তোমার জন্য আরও বেশি ভালো হবে, কারণ এই জমের অফিস থেকে চলে যাওয়াই ভালো। আমিও সিদ্ধান্ত নিয়েছি, চলে যাব। সাগর ম্যানেজারের সাথে কথা বলতেছে। এইদিকে মরিয়ম অফিসের ভিতরে প্রবেশ করে দুজনের এই কথাগুলো শুনে চুপচাপ চলে আসলো তার কেবিনে। সাগর ম্যানেজারকে আর কিছু না বলে তার কেবিনে এসে বসে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাজ করার পর সাগর বলতে লাগলো, উফ, শরীরটা আবার এরকম লাগতেছে কেন? এটা বলেই টেবিলের উপরে থাকা পানিটা খেতে লাগলো। এদিকে মরিয়ম তার কেবিনে থেকে সাগরের প্রত্যেকটা জিনিস খেয়াল করতেছে। মরিয়ম যেই উঠে সাগরের কাছে যেতে যাবে এমন সময় ম্যানেজার সাগরের কাছে গিয়ে বলতে লাগলো, সাগর, তোমার কি হয়েছে? এরকম করতেছো কেন? শরীর খারাপ লাগতেছে নাকি? আসলে স্যার, মাথাটা কেমন যেন চক্কর মারতেছে, আর শরীরটাও কেমন যেন করতেছে। তোমাকে বললাম যে আজকে আসার প্রয়োজন নেই, তারপরেও তুমি আজকে এসেছো। চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। অফিসে থাকতে হবে না, 2-3 দিন রেস্ট করাও। বাড়িতে একা একা কি করব? বাড়িতে তো আর কেউ নেই যে তার সাথে বসে বসে গল্প করব। এখানেই থাকি, এখানেই আমার ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে তুমি এখানে বসে থাকো, তোমার কাজ করার প্রয়োজন নেই, আমি কাজ করতেছি। এই বলে ম্যানেজার সাগরের যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইল নিয়ে চলে আসলো তার কেবিনে। সাগর চুপচাপ তার কেবিনে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগর বলতে লাগলো, এখন তো আর ক্লান্ত লাগতেছে না, এখন একটা ফাইল নিয়ে এসে কাজ করতে থাকি। ম্যানেজার তো ফাইলগুলো নিয়ে গেছে, উনি তো দিবে না। আমি বরং ম্যাডামের কাছ থেকে একটা ফাইল নিয়ে আসি। এই বলে সাগর হাঁটতে হাঁটতে চলে আসলো মরিয়মের কেবিনে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই সাগরের মাথাটা চক্কর দিয়ে পড়ে গেল নিচে। মরিয়ম ম্যানেজারকে ডাকতে লাগলো। ম্যানেজার দৌড়ে আবার মরিয়মের কেবিনে এসে দেখে সাগর মাটিতে পড়ে আছে। এটা দেখে ম্যানেজার বলতে লাগলো, ম্যাডাম, আপনি বারবার কেন এই এতিম ছেলেটার উপর অত্যাচার করেন বলেন তো? ছেলেটাকে যদি আপনার ভালো না লাগে তাহলে অফিস থেকে বের করে দেন, তারপরেও এরকমভাবে এতিম ছেলের উপরে অত্যাচার করবেন না। আপনার হয়তো মায়া দয়া নেই, কিন্তু আমাদের তো মায়া দয়া আছে। আমি এখন তাকে কোনো কিছুই করি নাই। সে আমার রুমের ভেতরে প্রবেশ করার পরে মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছে নিচে, তখন আমি আপনাকে সাথে সাথে ডাক দিয়েছি। ম্যানেজার আর কিছু না বলে সাগরকে নিয়ে ধরাধরি করে সোফায় শুয়ে দিল। সাগরের মুখে পানি ছিটা দিতেই সাগরের জ্ঞান ফিরল। সাগর যেই উঠে যেতে যাবে এমন সময় মরিয়ম বলতে লাগলো, চুপচাপ এখানে শুয়ে থাকেন, যদি আবার উঠে যান তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি করব। এবার অনেক বড় ক্ষতি করব যদি আমার কথা না শোনেন। সাগর চুপচাপ সোফায় শুয়ে রইল।
এদিকে ম্যানেজার সাগরকে কিছু খাবার এনে দিল। সাগর খাবার খেয়ে দুপুরের ওষুধগুলো খেয়ে নিল। সন্ধ্যা হতেই সাগর অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে যাইতেছে, এমন সময় মরিয়ম সাগরের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, সাগর, আই এম রিয়েলি সরি। আসলে আমার বাবার টাকার অহংকারে আমি অনেক কিছু করেছি, কিন্তু আম্মু গতকালকে আমাকে অনেক বুঝিয়েছে। আমি এখন সব কিছুই বুঝে গেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমার জন্যই তোমার শরীরের এই অবস্থা। আরে ম্যাডাম, আপনি কি বলতেছেন? আপনার জন্য শরীরের এই অবস্থা হবে কেন? আমার নিজের ভুল এবং অপরাধের জন্যই শরীরের এই অবস্থা হয়েছে। তোমার নিজের কোনো ভুলই ছিল না, আর অপরাধ করো নাই। তুমি সব সময় আমাদের অফিসকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছো, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারি নাই। এখন আস্তে আস্তে পুরো বিষয়টা বুঝে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার দুটো পায়ে পড়তেছি। এই বলে মরিয়ম যেই সাগরের পা ধরতে যাবে, এমন সময় সাগর দূরে সরে গেল আর বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি এসব কি করতেছেন? এসব করবেন না। এসব করলে আমি নিজেকে আরও ছোট মনে করব। আমার এসবের প্রয়োজন নেই। আপনি এখন যেতে পারেন। আমি কিছুই মনে করি নাই। সত্যি কিছু মনে করো নাই তো? না, আমি সত্যি কোনো কিছু মনে করি নাই। আপনি এখন বাসায় চলে যান। আমার সাথে কেউ দেখলে খারাপ মনে করবে আবার আপনাকে, কারণ আমি তো খারাপের সাথে মিশা ভালো না। প্লিজ সাগর, আর এমন হবে না কখনো। আমাকে এবারের মতো মাফ করে দাও। আচ্ছা, মাফ করে দিলাম। এখন আপনি যান, আমিও গেলাম। এই বলে সাগর ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো তার বাসায়। অন্যদিকে মরিয়ম বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে আছে, এমন সময় মরিয়মের আব্বু বলতে লাগলো, কিরে, সাগরের অবস্থা কি? সে কি আজকে অফিসে গিয়েছিল? তাকে অনেকগুলো কল দিয়েছিলাম, কল রিসিভ করে নাই। হ্যাঁ আব্বু, সে আজকে অফিসে গিয়েছিল, তবে শরীর ক্লান্ত থাকার কারণে আবার অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন আমি আর ম্যানেজার তাকে জ্ঞান ফিরিয়েছিলাম। ও আচ্ছা, খাবার টেবিলে বস, খাওয়া দাওয়া শেষ করি। আর অফিসের ক্লায়েন্ট নিয়মিত আসতেছে নাকি? হ্যাঁ, নিয়মিত তো আসতেছে। মালপত্রগুলো এসে দেখা যাচ্ছে কেমনভাবে তৈরি হচ্ছে। কিন্তু সাগর যদি ভালো থাকতো তাহলে আজকে আরো ভালো প্রোডাকশন আসতো। দেখলি তো, আসল হেড হচ্ছে সাগর। সে যদি এই অফিসে কাজ না করে তাহলে এই অফিসগুলাই যাবে। যাই হোক, খাওয়া দাওয়া কর আর সাগরের খেয়াল রাখিস। এই বলে মরিয়মের আব্বু খাবার খেয়ে উঠে চলে গেল। অন্যদিকে মরিয়ম সে আগের জায়গায় বসে চুপচাপ খাবার খাইতেছে, এমন সময় মরিয়মের আম্মু বলতে লাগলো, কিরে, তোর কি হয়েছে? এইভাবে আজকে চুপচাপ খাবার খাচ্ছিস? অন্য সময় তো অনেক কথা বলতি, আজকে চুপচাপ খাবার খাচ্ছিস কেন? এমনিতেই আম্মু ছেলেটার কথা ভাবছিলাম। আসলে ছেলেটা দেখতে সাধারণ হলেও তার মধ্যে অনেক মেধা আছে, যেগুলো সে কাজে লাগায়। আর মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় সেটা সে খুব ভালো করেই জানে। ও আচ্ছা। মরিয়ম এইসব কথা বলতেছে তার আম্মুর সাথে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলে খাবার খেয়ে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে এভাবে রাত কেটে গেল। পরের দিন সকালে মরিয়ম অফিসে এসে দেখে সাগর কাজ করতেছে। সাগরের সাথে বসে আছে আরেকটা মেয়ে। মেয়েটাকে দেখে মরিয়ম চলে আসলো সাগরের কাছে আর বলতে লাগলো, কি ব্যাপার সাগর, এই মেয়েটাকে? তাকে তো আগে কখনো এখানে দেখি নাই। আর এই মেয়েকে তুমি এখানে কি করো? ম্যাডাম, আজকে আমি নতুন জয়েন করেছি। আমার জয়েন করার কথা ছিল আরও 2 মাস আগে, যখন আপনার আব্বু ছিল এই অফিসে তখন। কিন্তু আমি অসুস্থ থাকার কারণে জয়েন করতে পারি নাই। পরে গতকালকে রাতে আপনার আব্বুর সাথে কথা বললাম, তখন আপনার আব্বু বলেছে যে অফিসে আসার জন্য, তাই এসেছি। অফিসে এসেছো ভালো কথা, তাই বলে এখানে কি করতেছো? উনি আমার কাছে এসে কাজ শেখার জন্য স্যার বলেছে যে তাকে কাজে শিখিয়ে এরপর তার কেবিনে পাঠানোর জন্য। তাই আমি আমার পাশে বসিয়ে রেখে কাজ শিখিয়ে দিতেছি। ও আচ্ছা, তাহলে কাজ শেখাও, আমি গেলাম। এই বলে মরিয়ম চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসে কাজ করতেছে, কিন্তু তার কাজে মনোযোগ আসতেছে না। বারবার শুধু সাগরের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে মেয়েটা সাগরের হাত ধরে কি যেন করতেছে, এটা দেখে মরিয়ম তাড়াতাড়ি করে চলে আসলো সাগরের কেবিনের সামনে। মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে, তুমি সাগরের হাত ধরে কি করতেছো? আর সাগর, তুমি মেয়েটার হাত ধরে কি দেখিয়ে দিতেছো? ম্যাডাম, মেয়েটাকে কাজ বুঝিয়ে দিতেছি কিভাবে কি করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, কাজ বুঝিয়ে দাও তাহলে। আর হ্যাঁ, সাবধান, বেশি কিছু কিন্তু না। এই বলে মরিয়ম আবার চলে গেল তার কেবিনে। এদিকে মেয়েটা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার বস পাগল নাকি? এইরকম আচরণ করে কেন? আমি তো আপনার হাত ধরে কাজ বোঝার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার বস তো দেখি রীতিমতো রেগে আগুন হয়ে গেছে। আপনার সাথে কোনো সম্পর্কে আছে নাকি আপনার বসের? আমার হাতের দিকে একবার তাকিয়ে দেখেন। আমার হাতের এই অবস্থা উনিই করেছে। যদি তার সাথে আমার সম্পর্ক থাকতো তাহলে উনি কি আর আমার হাতের এই রকম অবস্থা করতে পারতো? আপনি নিজেই বলেন। আপনার মনে হয় বিবেক বুদ্ধি নেই, তার জন্য আপনি বলতেছেন ওনার সাথে আমার সম্পর্ক আছে।
তার ছাড়া মেন্টালের সাথে সম্পর্ক করা যায়, কিন্তু এরকম হাফ মেন্টালের সাথে কখনোই সম্পর্ক তো দূরের কথা, কখনো কোনো কিছু করা যায় না, এমনকি কথাও বলা যায় না। সাগর মেয়েটার সাথে এরকম কথা বলতেছে আর কাজ বুঝিয়ে দিতেছে। দুপুর অবধি কাজ বুঝিয়ে দিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিল তার কেবিনে। এদিকে দুপুরে লাঞ্চের টাইম হয়ে যেতেই সাগর চলে আসলো ক্যান্টিনে। খাবার খেয়ে যেই তার কেবিনে যেতে যাবে এমন সময় মরিয়ম সাগরকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, এই মিস্টার সাগর, একটু এই দিকে আসেন। মরিয়মের ডাক শুনে সাগর চলে আসলো মরিয়মের কেবিনে। এসে দেখে মরিয়ম কি যেন একটা ফাইল নিয়ে বসে আছে। সাগরকে ফাইলটা দেখিয়ে বলতে লাগলো, আমার হাত ধরে বুঝিয়ে দেন যান, এই ফাইলটা কোথায় কি করতে হবে। ওই মেয়েটাকে যেভাবে বুঝিয়ে দিয়েছেন আমাকেও বুঝিয়ে দেন। আপনি আমার বস হয়ে এমপ্লয়ের কাছ থেকে এইসব কিছু শিখতেছেন, এটা কিন্তু একদম ঠিক না। আর আপনি আশা করি এই কাজটা পারেন, কিন্তু আপনি এরকম করতেছেন কেন? আমাকে কি এই অফিসে থাকতে দিবেন না? আর আমি তো ডিসাইড করে নিয়েছি 1 তারিখে এই অফিস থেকে চলে যাব। 1 তারিখে এই অফিস থেকে চলে যাবে কেন? আমি কি তোমাকে আবার কিছু করেছি নাকি যে তুমি এই তারিখে এই অফিস থেকে চলে যাবে? আমি তো তোমাকে কোনো কিছুই করি নাই। আমার আর এই অফিস ভালো লাগে না, এটার জন্য আমি এই অফিস ছেড়ে চলে যাব। এই ভুল কখনোই করার সাহস দেখাবেন না। সাহস দেখালে আপনার হাড্ডি ভেঙে ঝুলিয়ে দেব। চুপচাপ কাজ করতে থাকেন আর আমাকে এটা বুঝিয়ে দিয়ে এরপরে কেবিনে যান। সাগর মরিয়মকে ফাইলটা বুঝিয়ে দিয়ে চলে আসলো তার কেবিনে। এসে দেখে সেই মেয়েটা বসে আছে। মেয়েটাকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আবার এখানে আসলেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে একেবারে লাস্ট মাথায় কাজ করতে আমার ভালো লাগতেছে না। আপনার সাথে বসে কাজ করলে কি কোনো সমস্যা আছে নাকি ম্যাডাম? কি কোনো কিছু বলবে? আমি তো বলতে পারতেছি না ম্যাডাম আপনাকে কিছু বলবে নাকি, তবে আপনি বসে কাজ করতে থাকেন। ম্যাডাম যদি কিছু বলে তাহলে না হয় আপনি আপনার কেবিনে চলে যাবেন তখন। ঠিক আছে, আমি তাহলে আপনার পাশে বসে কাজ করতে থাকি। এই বলে মেয়েটা সাগরের পাশে বসে কাজ করতে লাগলো। এদিকে মরিয়ম কাজ করতেছে। হঠাৎ তার চোখ সাগরের দিকে পড়তেই দেখতে পেল মেয়েটা সাগরের গা ঘেঁষে বসে কাজ করতেছে। এটা দেখার পর মরিয়ম তাড়াতাড়ি করে চলে আসলো সাগরের কেবিনের সামনে। মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে তোমাকে কাজ বুঝিয়ে দেয় নাই সাগর? হ্যাঁ ম্যাডাম, কাজ বুঝিয়ে দিয়েছে, কিন্তু আমার একেবারে লাস্ট মাথায় কাজ করতে ভালো লাগছে না। তাই আর কি আমি ওনার কেবিনে এসে ওনার সাথে হালকা পাতলা কথা বলতেছি আর কাজ করতেছি। খুব ভালোই লাগতেছে, আর যেটা পারতেছি না ওইটা বুঝিয়ে দিতেছে। এত বোঝানোর দরকার নেই, যতটুকু কাজ পারেন ততটুকু গিয়ে করেন। আর এখানে মেশিন আনা যাবে না। আপনি এখানে কাজে বসে কি কাজ করতেছেন দেখি? সামান্য একটা ফাইল রেখে চুপচাপ বসে আছেন। মিস্টার সাগর, আপনি কিছু বলেন না কেন? ম্যাডাম মেয়েটা নতুন তো, তাই আর কি কিছু বললাম না। কাল থেকে না হয় তার কেবিনে গিয়ে কাজ করবে, আজকে আপনি তাকে ছেড়ে দেন। কাউকে ছাড়াছাড়ি করার দরকার নেই। এই মেয়ে, তুমি তোমার কেবিনে যাও, আর জরুরি দরকার ছাড়া এখানে আসবে না। কেন ম্যাডাম? এখানে আসলে আপনার শরীর জ্বালা পোড়া করে নাকি যে এইভাবে আপনি বারবার চলে আসেন? নাকি ওনার সাথে আপনি কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছেন, কোনটা? এই যে মিস, আপনি কিন্তু এখন বেশি বলে ফেলতেছেন। আপনি আপনার কেবিনে যান, আমার এখানে আসার দরকার নেই। আপনাকে কাজ শিখিয়ে আরো বড় মহা বিপদে পড়লাম। মেয়েটা আর সাগরের কেবিনে না থেকে ওইখান থেকে চলে গেল তার কেবিনে। মরিয়ম আর কিছু না বলে চলে গেল তার কেবিনে। সে কাজ করতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা 6টা। সাগর তার কাজ শেষ করে বসে আছে। এমন সময় মরিয়ম আসলো, সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোমার কি একটু সময় হবে আমার সাথে 1 কাপ কফি খাওয়ার জন্য? নাকি তোমার কাজ আছে এখন? কফি খাওয়ার জন্য সময় হবে না, তবে অন্য যে কোনো কাজের জন্য সময় হবে। তাও আবার অফিসের কাজের জন্য, বাহিরের কাজের জন্য না। ও আচ্ছা, তোমার তো দেখতেছি কাজ শেষ। আসো একটু আমার সাথে, দুজন মিলে কফি খাই গিয়ে। ম্যাডাম আপনি কফি খাবেন ম্যানেজার স্যারকে নিয়ে? আমার মতো সাধারণ একজন স্টাফকে নিয়ে কফি খাবেন কেন? আমার ইচ্ছে হয়েছে, এটার জন্য আমি তোমাকে নিয়ে কফি খেতে যাব। তাতে যদি তোমার সমস্যা হয় তারপরেও আমার সাথে যেতে হবে, আর সমস্যা না হলেও আমার সাথে যেতে হবে। আচ্ছা, আজকে কফি খাবো না, অন্য আরেকদিন কফি খাবো। আজকে কফি খাওয়ার মুড নেই, আর অফিস ছুটি হয়ে গেছে এখন। তাহলে আমি গেলাম। এই বলে সাগর তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তার বাসায়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এসে হোটেল থেকে খাওয়া দাওয়া করে আবারও বাড়িতে এসে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে তামিল মুভি দেখতেছে। এমন সময় দেখতে পেল মরিয়ম কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে মরিয়ম বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এত রাতে আমাকে কল দিয়েছেন? জরুরি কোনো দরকারে নাকি? না, জরুরি কোনো দরকার না হলে তবে আমি কি তোমাকে ফোন দিতে পারি না নাকি যে কোনো সময়? সেটা বড় কথা না,
আপনি আমাকে কল দিতে পারেন, তবে মানুষের তো একটা সময় আছে কল দেওয়ার। আর আপনি হচ্ছেন আমার অফিসের বস, আপনি কিভাবে এত রাতে একজন স্টাফকে কল দেন? জানি না, হয়তো কল লিস্ট থেকে তোমার নাম্বারে কল চলে গেছে। তোমার কথা বলতে সমস্যা হচ্ছে নাকি? যদি সমস্যা হয় তাহলে কল কেটে দাও। মরিয়মের কথা শেষ হতে না হতেই সাগর সাথে সাথে কলটা কেটে দিল। এদিকে মরিয়ম বারবার হ্যালো হ্যালো বলতেছে। ওই পাশ থেকে শব্দ আসতেছে না দেখে স্ক্রিনে তাকাতেই দেখতে পেল সাগর কল কেটে দিয়েছে। এটা দেখে মরিয়ম আর সাগরকে কল দিল না। পরের দিন সকালে সাগর অফিসে যেতেই মরিয়মের ডাক। সাগর কোনো কিছু চিন্তা না করে চলে আসলো মরিয়মের কেবিনে। মরিয়ম সাগরকে দেখে বলতে লাগলো, তোমার কেবিনটা আমার কেবিনে শিফট করে ফেলবো, এতে কি তোমার সমস্যা হবে? হ্যাঁ ম্যাডাম, এতে আমার সমস্যা হবে, কারণ আমি মেয়ে মানুষের সামনে কোনো কাজ করতে পারি না। আর আপনি তো আমার অফিসের বস, আপনার সামনে তো আরও কাজ করতে পারবো না। কেন কাজ করতে পারবে না? কেন, কি সমস্যা যে তুমি কাজ করতে পারবে না? সমস্যা তো অনেক আছে, এই সমস্যাগুলোর সমাধান আপনার মধ্যে নেই। যাই হোক, এত বেশি কথা না বাড়াই, আমি আমার কেবিনে যাই, কাজ আছে অনেক। এই বলে সাগর চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর সাগর কিছু ফাইল নিয়ে চলে আসলো মরিয়মের কেবিন। মরিয়মকে দিয়ে বলতে লাগলো, এই নেন ফাইলগুলো, আর এই ফাইলটা আমি অনন্যা গ্রুপ অফ কোম্পানিতে দিয়ে আসতেছি। স্যার আমাকে ফোন দিয়ে বলেছে যে এই ফাইল অনন্যা গ্রুপ অফ কোম্পানিতে দিয়ে আসার জন্য। কই, আমাকে তো আব্বু ফোন দিয়ে কিছু বলে নাই। তোমাকে ফোন দিয়েছে কখন? কিছুক্ষণ আগে কল দিয়েছে। বিশ্বাস না করলে আপনি আপনার আব্বুকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন, এটা তো আর কোনো বাধা নেই। মরিয়ম তার আব্বুকে কল দিতেই তার আব্বু কলটা রিসিভ করলো। মরিয়ম তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তুমি নাকি সাগরকে বলেছো অনন্যা গ্রুপ অফ কোম্পানিতে একটা ফাইল দিয়ে আসার জন্য? হ্যাঁ, সাগরকে তো বলেছি। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি ফাইলে? কোনো সমস্যা হয় নাই, আমাকে তো কিছু বলো নাই, তাই আর কি আমি তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম। আচ্ছা, রাখি তাহলে এখন। এই বলে মরিয়ম কলটা কেটে দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলো, আমিও যাব তোমার সাথে। সাগর মরিয়মকে কিছু বলল না, কারণ সে জানে এখন যদি কিছু বলে তাহলে মরিয়ম নিশ্চয়ই তাকে কিছু করবে। তাই কিছু না বলে দুইজন চলে আসলো নিচে। মরিয়ম আর সাগর মরিয়মের গাড়িতে উঠে বসে পড়লো। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো দুজন অনন্যা গ্রুপ অফ কোম্পানিতে। সাগর ফাইলটা দেওয়ার জন্য অনন্যা ম্যাডামের কেবিনে প্রবেশ করতেই অনন্যা ম্যাডাম সাগরকে দেখে বলতে লাগলো, এই মিস্টার সাগর, হাউ আর ইউ? আই এম ফাইন, আপনি কেমন আছেন ম্যাডাম? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইলটা দাও, আর তোমরা দুজন এখানে বসো। একটু আমি ফাইলটা দেখি, ভুল না হলে আমার তরফ থেকে তোমাকে আজকে ট্রিট দেব। সাগর আর মরিয়ম বসে রইল। অনন্যা ফাইলটা দেখার পর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার সাগর, আপনি তো দেখি খুব ভালো কাজ করতে পারেন, একটা ভুলও নেই। এরকম কাজই তো আমাদের দরকার। আপনি এক কাজ করেন, ওই অফিস থেকে চাকরি ছেড়ে দিয়ে আমাদের অফিসে জয়েন করেন। মাসে আপনাকে ভালো অ্যামাউন্টের একটা বেতন দিয়ে দেবো আমরা। দরকার নেই, আমি যে অফিসে চাকরি করি ওই অফিসে চাকরি করব। ওই অফিসে আমি বেতন যত পাই আমার একা ওই টাকা দিয়ে চলে যায়। ওকে, চলো তাহলে তোমাকে আজকে ট্রিট দিই। আর মিস মরিয়ম, আপনি যেহেতু এসেছেন আপনিও ট্রিট পেয়ে যাবেন। চলেন, আজকে দুপুরে লাঞ্চ তিনজন একসাথে করব। অনন্যা এসব কথা বলে সাগর আর মরিয়মকে নিয়ে ওখান থেকে চলে আসলো একটা বড় রেস্টুরেন্টে। তিনজন বসে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে সাগর আর মরিয়ম অনন্যার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো গাড়িতে। দুইজন পাশাপাশি বসে আছে এমন সময় মরিয়ম বলতে লাগলো, তোমাকে তো বেশ ভালো একটা অফার করেছিল, ভালো টাকা উপার্জন করতে পারতে, যাও নাই কেন সেখানে? ম্যাডাম, আমি একলা মানুষ, এত টাকা দিয়ে আমি কি করব? না তো নিজের আছে বউ, না তো নিজের আছে পরিবার, যে আমি তাদের পেছনে টাকা খরচ করব। সাগরের কথা শুনে মরিয়ম চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণ এইভাবে চুপ হয়ে থাকার পর মরিয়ম বলতে লাগলো, আমি তো তোমাকে গতকালকে সামান্য একটা কফি খাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু তুমি খাও নাই। আর অনন্যা বলেছি, তুমি সাথে সাথে রাজি হয়ে গেছো। ম্যাডাম, যেটা আপনি বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না। আমি যদি সেখানে মানা করে দিতাম তাহলে তিনি হয়তো অন্য কিছু মাইন্ড করতেন, এটার জন্য আমি মানা করি নাই। আর আপনাদের বুদ্ধি তো সবসময় হাঁটুর নিচে থাকে, এটার জন্য আপনারা এই রকম প্রশ্ন করেন। মরিয়ম সাগরের কথা শুনে একদম চুপসে গেল। চুপচাপ চলে আসলো দুইজন অফিসে। সাগর গাড়ি থেকে নেমে সোজা তার কেবিনে চলে গেল। অন্যদিকে মরিয়ম তার কেবিনে এসে ফোন দিল তার আব্বুকে আর বলতে লাগলো, আব্বু, একটা সত্যি কথা বলবে? হ্যাঁ, অবশ্যই। কি সত্যি কথা বলতে হবে, বল। আমার বুদ্ধি কি সত্যি হাঁটুর নিচে? আজকে সাগর আমাকে বলেছে আমার বুদ্ধি নাকি হাঁটুর নিচে। এটা কি একদম সত্যি নাকি মিথ্যে? যেহেতু সাগর বলেছে তার মানে তোর বুদ্ধি হয়তো হাঁটুর নিচেই। কারণ সাগর বুদ্ধিমান একটা ছেলে, তার বুদ্ধি আছে বলেই তোকে বলেছে।
তোর বুদ্ধি হাঁটুর নিচে। এখন তুই যদি এটা বিশ্বাস করিস তাহলে তোর বুদ্ধি হাঁটুর নিচেই। ধুর, আর ভালো লাগে না এসব। ফোন রাখলাম এখন। এই বলে মরিয়ম কলটা কেটে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় মরিয়ম বাসায় এসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, মেয়েদের বুদ্ধি কি সবসময় হাঁটুর নিচে থাকে? আমাকে একটা ছেলে বলেছে আমার বুদ্ধি নাকি হাঁটুর নিচে। এটা কি একদম সত্যি? তোকে কে বলেছে রে এই কথাটা? তোর বুদ্ধি হাঁটুর নিচে? এই কথাটা একদম সত্যি না। তোর বুদ্ধি হচ্ছে মাথায়। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। সারাদিন মনে হয় কিচ্ছু খাসনি, মুখটা শুকনো শুকনো লাগছে। মরিয়ম চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বসে নিচে এমন সময় মরিয়মের আম্মু বলতে লাগলো, তুই তোর আব্বুকে ফোন দিয়েছিলি নাকি কখন আসবে জিজ্ঞেস করেছিলি? সেই সকালবেলা বের হয়েছে, এখনো তো আসার খবর নেই। আমি তো আব্বুকে দুপুরবেলা কল দিয়েছিলাম। আব্বু কি যেন একটা কাজে ছিল, চিন্তা করো না, হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। মরিয়ম তার আম্মুর সাথে এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে উঠল। মরিয়ম দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু দাঁড়িয়ে আছে। মরিয়মের আব্বু বাড়ির ভিতরে চলে আসলো। ফ্রেশ হয়ে এসে বসে আছে এমন সময় মরিয়ম বলতে লাগলো, আব্বু, তুমি অনন্য গ্রুপ অফ কোম্পানিতে সাগরকে একা যেতে বলেছিলে কেন? তাকে একা যেতে বলেছিলাম অন্য একটা কারণে, কিন্তু তুই তো সাথে গিয়ে অনেক বড় ভুল করেছিস। সাগর একা গেলে সে অনেক কিছু করতে পারে ওইখানে। আচ্ছা যাই হোক, আজকে পারে নাই, অন্য আরেকদিন পাঠাবো। অন্য আরেকদিন গিয়ে কাজগুলো করে আসবে। মানে তুমি কি কাজের কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তোর এসব বোঝার দরকার নেই। এখন খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে রেস্ট কর। সারাদিন অফিসে থাকিস, মাথা হ্যাং হয়ে থাকে তোর। খাওয়া দাওয়া করার দরকার বেশি করে। মরিয়ম তার আব্বুর কথা শুনে ওইখান থেকে চলে আসলো। খাবার টেবিলে খাওয়া দাওয়া শেষ করে মরিয়ম বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। কলটি রিসিভ করতে ওই পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনি মনে হয় সাগরকে পছন্দ করেন। আমি দেখেছি আপনি সব সময় সাগরের কাছে থাকার চেষ্টা করেন। মানে কি বলতেছো আপনি এসব? আর আপনি কে? হঠাৎ ফোন দিয়ে এসব আবল তাবল কি বলতেছেন? আর আপনার নাম কি? আমার নাম কি এটা আপনার না জানলেও চলবে। তবে হ্যাঁ, ছেলেটা এতিম। তাকে যদি পেতে চান তাহলে নিজের করে নিন, আর যদি পেতে না চান তাহলে ছেড়ে দিন, আমি তাকে আপন করে নিব। এই বলে মেয়েটা কলটা কেটে দিল। এদিকে মরিয়ম তার রুমে বসে মনে মনে বলতে লাগলো, কে হতে পারে এই মেয়েটা? আর সাগরকে কি আমি সত্যিই পছন্দ করি? পছন্দ না করলে তো কখনোই জেলাস ফিল করতাম না। হয়তো আমি সত্যিই সাগরকে পছন্দ করি, এটার জন্যই আমি অন্য কোনো মেয়ের সাথে তাকে এরকম ভাবে কথা বলতে দেই না। মরিয়ম এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর ঘুমিয়ে এসে বাড়ি জমালো। অন্যদিকে সাগর বিছানায় শুয়ে আছে আর মনে মনে বলতেছে, আমার জীবনে কি কেউ আসবে না? আমি এতিম বলে কি আমার কোনো মন মানসিকতা নেই? সত্যি এতিমদের সমাজে মনে হয় জায়গা হয় না। এটার জন্যই মেয়েরা পছন্দ করে না। যাই হোক, দেখি একটা না একটা ব্যবস্থা তো অবশ্যই হবে। আল্লাহ যেদিন ব্যবস্থা করে ওই দিনই আমার পরিবর্তন ঘটবে। সাগর এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে খেয়ালই নেই। পরের দিন ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল তার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো বাহিরে। সকালে নাস্তা করে বাসে এসে অফিসের জন্য রেডি হয়ে অফিসে যাইতেছে। এমন সময় হঠাৎ পিছন থেকে কে যেন তাকে ডাক দিল। সাগর পিছনে ফিরতেই দেখতে পেল সেই মেয়েটা। সাগর মেয়েটার সাথে টুকটাক কথা বলতে বলতে চলে আসলো অফিসে। অন্যদিকে মরিয়ম সকাল 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, কিরে মরিয়ম, তুই আজকে অফিসে যাবি না নাকি? এখানে বসে আছিস যে? আজকে ভালো লাগছে না, তাই আর কি। আজকে অফিসে যাব না, তুমি চাইলে যেতে পারো। আমার তো যাওয়ার দরকার অনেক দিন হয়েছে, অফিসে যাই না। আজকে তুই বাড়িতে থাক, আজকে না হয় আমি অফিস থেকে ঘুরে আসি। আচ্ছা যাও তাহলে তুমি, আমি আজকে বাসায় থাকলাম। মরিয়মের আব্বু রেডি হয়ে চলে আসলো নিচে। গাড়িটা নিয়ে অফিসের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো অফিসে। এসে দেখে সবাই যার যার মতো কাজ করতেছে। মরিয়মের আব্বু অফিসটা ঘুরে ঘুরে দেখতেছে। এমন সময় সাগরের কেবিনের কাছে এসে দাঁড়িয়ে গেল। সাগরের কাজগুলো খুব নিখুঁতভাবে হচ্ছে। সাগরকে উদ্দেশ্য করে মরিয়মের আব্বু বলতে লাগলো, বাহ সাগর, তোমার কাজগুলো তো খুব সুন্দর হচ্ছে। এইভাবে একমাত্র তুমিই কাজ করতে পারো। এই অফিসে আর অন্য কেউ এইভাবে কাজ করতে পারে না। স্যার, এতদিনের দক্ষতায় এইটুকু এসেছি। আশা করি সামনে আরও এগিয়ে যাব আপনার অফিসটা নিয়ে।
আপনি শুধু আমার জন্য দোয়া কইরেন যাতে আমার শরীরটা ভালো থাকে আর আপনার অফিসটা আমি ভালোভাবে চালিয়ে যেতে পারি। মরিয়মের আব্বু সাগরের সাথে কথা বলে ওইখান থেকে চলে আসলো তার কেবিনে। অন্যদিকে মরিয়ম খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, তার কেমন যেন মনের ভিতরে অস্থিরতা কাজ করতেছে, বারবার কেমন যেন করতেছে। এটা দেখে মরিয়মের আম্মু বলতে লাগলো, কি রে মরিয়ম, তোর কি কিছু হয়েছে? এইভাবে এমন করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে আম্মু, আজকে কেন যেন ভালো লাগতেছে না। বারবার মনে হচ্ছে আমি অফিসে গেলে আমার ভালো লাগবে। কি যেন একটা জিনিস মিস করতেছি, তবে সেই জিনিসটা কি বুঝতে পারতেছি না। তুই মনে হয় ওই ছেলেটাকে মিস করছিস। তাকে দেখার জন্য তোর মন বারবার অস্থিরতা কাজ করছে। এক কাজ কর, তোর আব্বু তো অফিসে গেছে, আমি তোর আব্বুকে অন্য একটা কাজে পাঠাচ্ছি, তুই অফিসে চলে যা। আচ্ছা আম্মু, আমি অফিসে যাই। এই বলে মরিয়ম রেডি হয়ে অফিসের দিকে রওনা দিল। এদিকে মরিয়মের আম্মু মরিয়মের আব্বুকে অন্য একটা কাজে পাঠিয়ে দিল। মরিয়ম অফিসে এসে সাগরকে এক পলক দেখতেই তার মনের অস্থিরতা কেটে গেল। মরিয়ম নিজের মনকে নিজেই প্রশ্ন করলো, আমার অস্থিরতা কাটানোর কারণ কি একমাত্র এই সাগর? তার মানে কি ওই মেয়েটা যেটা বলেছে সেটাই সত্যি হতে চলেছে? আমি কি সাগরকে ভালোবেসে ফেলেছি? হতে পারে, কিন্তু সাগরকে আমি কিভাবে আমার আপন করে নেব? মরিয়ম বসে বসে এইসব চিন্তা করতেছে। বেশ কিছুক্ষণ এইসব চিন্তা করে চলে আসলো সাগরের কেবিনে। সাগরের সাথে টুকটাক কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ টুকটাক কথা বলার পর মরিয়ম বলতে লাগলো, সাগর, আজকে তো তেমন বেশি কাজ নেই, চলো না আজকে দুজনে মিলে কফি খেয়ে আসি। প্লিজ অন্তত এই রিকোয়েস্টটা রাখো। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলতেছেন আপনার সাথে কফি খাওয়ার জন্য, তাহলে আমি আজকে আপনার সাথে কফি খেতে যাব। লাঞ্চের টাইমে কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন না হয় কফি খেতে বের হব। আচ্ছা, আমি তাহলে এখন আমার কেবিনে গেলাম। এই বলে মরিয়ম চলে গেল তার কেবিনে। অন্যদিকে মরিয়মের আব্বু সব নিয়ে বাড়িতে ফিরতেই মরিয়মকে না দেখতে পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার মরিয়মের মা? মরিয়ম কোথায় গেছে? মরিয়ম অফিসে গেছে, তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। মরিয়মের আম্মু মরিয়মের আব্বুকে সবকিছু খুলে বলতেই মরিয়মের আব্বু বলতে লাগলো, এখন তুমি কি চাও আর তোমার মেয়ে কি চায়? আমি তো চাচ্ছিলাম যে ছেলেটার যেহেতু বাবা মা নেই, সো মরিয়মের সাথে বিয়ে দিয়ে আমাদের বাসায় রেখে দিতে। এইখানে থাকলে ছেলেটা সবসময় হাসি খুশি থাকবে। আমার জানা মতে হয়তো সে এই বাড়িতে থাকবে না, যদিও বিয়ে করে। আমার মনে হয় ছেলেটা এই বাড়িতে থাকবে না। আচ্ছা, মরিয়ম আসুক, রাতে তার সাথে কথা বলে দেখো মরিয়ম কি চায়, ছেলেটাকে বিয়ে করতে চায় নাকি অন্য কিছু। হ্যাঁ, দেখি মেয়েটার সাথে কথা বলে মেয়েটা কি বলে। মরিয়মের আম্মু মরিয়মের আব্বুকে খাবার দিয়ে দিল দুপুরের। অন্যদিকে মরিয়ম আর সাগর চলে আসলো দুপুরে একটা কফি শপে। দুজন সামনাসামনি বসে কফি খাইতেছে। এমন সময় মরিয়ম হঠাৎ করেই সাগরের একটা হাত ধরে ফেললো আর বলতে লাগলো, সাগর, আমি তোমাকে এতদিনে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে এক নজর না দেখলে আমার মন অস্থিরতা কাজ করে, আমার ভালো লাগে না। প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না, আমাকে তোমার আপন করে নাও। ম্যাডাম, আপনি খুব ভালো করেই জানেন আমি একটা এতিম ছেলে, আমার কেউ নেই, আর কখন মারা যাই এটাও ঠিক নেই। আমাকে যদি আপনি ভালোবাসেন তাহলে আমি মনে করব যে আপনি সবচাইতে বড় বোকামি করতেছেন, আর আমি আপনাকে তো ভালোবাসতেই পারবো না। এটাই হচ্ছে আমার আসল কথা। কেন পারবে না? আমি কি দেখতে খারাপ নাকি যে তুমি আমাকে ভালোবাসতে পারবে না? নাকি আমার কোনো অপরাধ আছে? আমি আগের অপরাধের জন্য মাফ চাইতেছি, দরকার পড়লে তোমার পা ধরে মাফ চাইবো, তারপরেও আমাকে ফিরিয়ে দিও না। আপনি আর 2-3 দিন ভেবেচিন্তে দেখেন, যদি মনে করেন যে আমার কাছে আপনার শান্তি, তাহলে আমি মানা করব না। তবে আপনার আব্বু আম্মু নিজে এসে আমাকে বলতে হবে, তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। এছাড়া আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ তাদের জানা দরকার আমি যে এতিম। আচ্ছা, আমি আব্বু আম্মুকে নিয়ে তোমার সামনে হাজির হব। তুমি তোমার বাড়ির ঠিকানা দাও, আমি তোমার বাড়িতে নিয়ে যাব আমার আব্বু আম্মুকে। আমার কোনো বাড়ি নেই, আমি একটা হোস্টেলে থাকি। আপনি আপনার আব্বু আম্মুকে রাজি করিয়ে আমাকে বললেন, তখন না হয় একটা কফি শপ বা রেস্টুরেন্টে দেখা হবে। আচ্ছা, তবে ওরা যদি রাজি হয়ে যায় যে কোনো মুহূর্তে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। যদি বলি আজকে বিয়ে করার জন্য, তাহলে আজকেই বিয়ে করতে হবে। পারবে তো? এটা আপনার আব্বু আম্মুর উপর ডিপেন্ড করবে। তারা যদি দিতে রাজি হয় তাহলে তো আমার তো করতে বাধা নেই। তারা তাদের মেয়েকে দিবে আর আমি তাদের মেয়েকে নিয়ে আসব। তবে একটা কথা মনে রাখবে, আমাকে তোমাদের বাসায় ঘর জামাই হিসেবে রাখতে পারবে না। এই জিনিসটা আমার একদম মোটেও পছন্দ না। তোমার বাসায় বেড়াতে যেতে পারবো 2 মাস পর পর, তাও আবার 2 দিনের জন্য। যদি রাজি থাকো তাহলে আইসো,
আর না থাকলে কিছু করার নেই আমার। আমি রাজি আছি। মরিয়ম আর সাগর কফি খেয়ে অফিসে না গিয়ে দুজন দুজনের বাসায় চলে গেল। মরিয়ম কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। মরিয়ম বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু কোথায়? আব্বুকে একটু ডাক দাও। তোমাদের দুজনের সাথে আমার কথা আছে। কথাগুলো তোমাদেরকে মন দিয়ে শুনতে হবে, এরপরে উত্তর দিতে হবে। কই গো মরিয়মের আব্বু, একটু নিচে আসো তো। তোমার মেয়ে এসেছে, কি যেন বলবে আমাদের দুজনকে। মরিয়মের আব্বু নিচে এসে সোফায় বসে পড়ল। এদিকে মরিয়ম তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু আমি সাগরকে বিয়ে করতে চাই। সে এতে মেয়েটা তোমরা দুজনেই জানো। আমি যদি তাকে বিয়ে করি তাহলে কি তোমাদের কোনো অসুবিধা হবে? না, আমাদের কোনো অসুবিধা হবে না। তবে একটা কথা, সাগরকে আমাদের বাসায় থাকতে হবে। সে যদি থাকতে পারে তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হবে। তুইও আমাদের কাছে থাকতে পারবি, সেও আমাদের কাছে থাকতে পারবে। এটা সেটা করবে না, কারণ আমাকে সে বলে দিয়েছে সে যদি আমাকে বিয়ে করে তাহলে 2 মাস পর পর আসবে আমাকে নিয়ে, 2 দিন থেকে এরপরে আবার চলে যাবে। তোমরা তাকে যদি গিয়ে বলো তাহলে সে বিয়ে করতে রাজি হবে। আমি তাকে বলে এসেছি তোমাদেরকে নিয়ে কালকে তার কাছে যাব। তোমরা কি রাজি হবে না? তোর যেখানে শান্তি আছে আমরা তো সেখানেই যাব। তুই একদম নিশ্চিন্তে থাক, সাগরের সাথেই তোর বিয়ে দেব আমরা। মরিয়ম এইসব কথা শুনে বেশ খুশি হলো। রুমে এসে সাগরকে ফোন দিয়ে জানিয়ে দিল কালকে কোন রেস্টুরেন্টে থাকতে হবে। এদিকে সাগরও মনে মনে কিছুটা খুশি হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষের আগে মেয়েটারও মন জয় হয়েছে। রাতে খাওয়া দাওয়া করে মরিয়ম রুমে গিয়ে সাগরকে ফোন দিল। সাগর ফোনটা রিসিভ করে মরিয়মের সাথে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে রাত পার হয়ে গেছে খেয়ালই নেই কারোর। সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে মরিয়ম তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো সেই রেস্টুরেন্টে। এসে দেখে সাগর আগে থেকেই বসে আছে, 4 জন একসাথে বসে রইল। এমন সময় মরিয়মের আব্বু বলতে লাগলো, সাগর, আমরা তো সব কিছুতেই রাজি হয়েছি। এখন তুমি কি বলো, তোমাকে কি দিতে হবে? আমার কোনো কিছুই প্রয়োজন নেই। আমার যা ইনকাম আছে সেই ইনকাম দিয়ে আশা করি আমি আমার সব কিছু করতে পারবো, এবং আমি প্রত্যেক মাসে যেটা ইনকাম করি আমাদের দুজনের চলে যাবে। তাহলে তো হলোই। চলো কাজী অফিসে গিয়ে তোমাদের বিয়েটা পড়িয়ে দিই। আর একটা কথা, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। একটা মাত্র মেয়ে, দেখে শুনে রাইখো, কখনো যাতে কষ্ট না হয় তার। আশা করি আমার কাছে থাকলে কখনোই কষ্ট হবে না। আপনার মেয়ের আর কষ্ট হতেও দিব না আমি। মরিয়মের আব্বু আম্মু মরিয়ম এবং সাগর চলে আসলো কাজী অফিসে। দুজনের বিয়েটা পড়িয়ে দিয়ে মরিয়মের আব্বু আম্মু চলে গেল বাসায়। অন্যদিকে মরিয়ম আর সাগর ঘোরাঘুরি করতেছে। ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো আর একটা বাসায়, যেটা নতুন নিয়েছে। কারণ ব্যাচেলার বাসায় তো আর মেয়ে নিয়ে যাওয়া যাবে না, তাই নতুন বাসা ভাড়া নিয়েছে। দুজন রুমের ভিতরে পাশাপাশি বসে আছে। এমন সময় মরিয়ম বলতে লাগলো, সাগর চলো আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করি, এরপরে বাকি কাজ থাকবে সেগুলো সম্পূর্ণ করি। হ্যাঁ চলো। দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসে পড়ল। সাগর মরিয়মের সাথে গল্প করতে করতে রাত 2টা বেজে গেল। এমন সময় সাগর যেই ঘুমাতে চলে যাবে মরিয়ম বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ঘুমিয়ে যাবে নাকি এখন? হ্যাঁ এখন তো ঘুমাবো, রাত অনেক হয়েছে, তুমিও ঘুমাও। বাসর রাতে কি করে মানুষ তুমি জানো না? আমিও সেটাই করব, আর তোমাকে তো ঘুমাতে দিব না, তুমি তাড়াতাড়ি সেটা করো। আমি সেটা করতে পারি না, আর জানিও না কিভাবে করে। তুমি যদি জেনে থাকো তাহলে তুমি নিজেই করো। মরিয়ম বেশি কিছু না বলে সাগরের উপরে ঝাঁপিয়ে পড়ল। মরিয়ম সাগরের ঠোঁটে মুখে সব জায়গায় চুমু দিতেছে। এদিকে সাগরও মরিয়ম সাগরের ঠোঁটে মুখে সব জায়গায় চুমু দিতেছে। এদিকে সাগরও মরিয়মের বুকে মুখে গালে ঠোঁটে চুমু দিতেছে। বেশ কিছুক্ষণ পর সাগর মরিয়মকে তার নিচে ফেলে দিয়ে মরিয়মের উপরে উঠে আদর করতে লাগলো। তারা তাদের বাসরাত করতে থাকুক। আমরা তাহলে এখন বিদায় নেই। সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তাদের সংসারে আলোকিত করে একটা কন্যা সন্তান আসে। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সমাপ্ত।